আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের উন্নয়নে যারা সহযোগিতা করেছে তাদেরকে সাথে নিয়ে চলবে বাংলাদেশ। গণভবনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিদেশে গেলেও তদন্তে অভিযুক্ত হলে বেনজিরের দুর্নীতির বিচার চলবে বললেন ওবায়দুল কাদের। সরকারই তাকে সরিয়ে দিয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে ইসি। একদিনের পরিবর্তে ধাপে ধাপে নির্বাচন করতে চায় কমিশন। ইভিএমে হবে সব ভোট। দুর্নীতির মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জন। লোহার খাঁচায় ঢোকা অপমানের চূড়ান্ত পর্যায়ে মন্তব্য নোবেল জয়ীর। এবং অনলাইনে 5 মিনিটে শেষ প্রথম দিনের ট্রেনের অগ্রিম টিকিট। ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশের উন্নয়নে যারা সহযোগিতা করছে তাদের নিয়ে বাংলাদেশ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। আমার চোখে বঙ্গবন্ধু মহাকাব্যের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ ও কর্মজীবনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা। এতে দেশের 8 বিভাগের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 11,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। গণভবনে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননাপত্র, ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এটা দেখে আমি অভিভূত, সত্যি কথা বলতে কি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পর তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হয়ে উঠবে তা চায়নি দেশের এক শ্রেণী। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে, এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা গ্রহণযোগ্য ছিল না। 75-এর 15 আগস্টের পর ইতিহাস বিকৃত করা হলেও সঠিক তথ্য এখন উঠে এসেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। গুরুত্ব আরোপ করেন মুক্তিযুদ্ধের চেতনা যাতে বিনষ্ট না হয়। নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরো সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এ সময় সরকারের উন্নয়ন কাজে সমালোচকদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটা করবো বলে এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সবকিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে। বাঙালিকে কেউ যাতে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্রটি শিশুদের মাঝে স্বাধীন দেশের আদর্শ ও চেতনা গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও দুদকের তদন্তে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। বিএনপির শাসনামলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যত অপরাধী হোক সবকিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। বিএনপির শীর্ষ নেতা দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা মুখে জনগণের কল্যাণের কথা বললেও ক্ষমতায় থাকলে দুর্নীতির মহোৎসব করে। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে, যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবিত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে। সরকার বেনজির আহমেদকে কিভাবে বিদেশে পাঠিয়েছে তা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান ওবায়দুল কাদের। বলেন, সাবেক আইজিপি অভিযুক্ত হলে তাকে বিচারের আওতায় আসতেই হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতে, এখানে সরকার কোনো আপোষ করবে না। উনি না থাকলে কি বিচার হবে না? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি? ৭৫ পরবর্তী অন্য কোনো সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারই দুর্নীতিবাজদের বিচারের সাহস দেখিয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সরকারই বেনজির আহমেদকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এখন তা অস্বীকার করছেন। জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে না সরাতে পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। মইনুল আহসানের রিপোর্ট। নানা আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে গিয়ে অভিযোগ করেন, জোর করে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগই আজিজ আহমেদ ও বেনজির আহমেদদের সৃষ্টি করেছে। কি ভয়াবহ চিন্তা করেন, এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা সেনাবাহিনীর প্রধান না সাবেক আইজি, তাদেরটা বেরিয়ে আসছে, সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। আর দল ও জনগণকে সংগঠিত করে বিএনপি আবারও রাজপথে নামবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণের বিজয় হবেই। ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয়, সে অবস্থা আমাদের করে দিয়েছে। 1,50,000 টাকা মাথা পিছু লোন, এটা কোনো সরকার না, এটা বর্গী ডাকাত লুটেরা। আমরা সংগঠিত করতে চেষ্টা করছি, আবারও সংগঠিত হবে। আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না, এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ দানবীয় শক্তিকে। আওয়ামী লীগ আর নির্বাচন কমিশন মিলে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তাই জাতীয় আর উপজেলার ভোট প্রত্যাখ্যান করেছে জনগণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। একদিনের পরিবর্তে ধাপে ধাপে নির্বাচন করতে চায় কমিশন। আগারগাঁওয়ে কমিশন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল একথা জানান। এছাড়া আগামী নির্বাচন ইভিএম এ করার বিষয়েও পরিকল্পনার কথা জানিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিনিধি দল। নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো, ইভিএম এ ভোট গ্রহণ, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই এবং বর্তমান সংসদের কার্যকারিতা নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো দরকার বলে পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ,
সেটিকে ভেবে দেখা দরকার, যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। 5 দফা হয় তাহলে নির্বাচন আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা হলে আরো সহজ ও গ্রহণযোগ্য হবে। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে। সেটা হচ্ছে স্ট্যাগার্ড ইলেকশনের মাধ্যমে। এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শোকজ নোটিশের জবাব দিতে কমিশনে আসেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। নির্বাচনের ইমেজ যেন কোনোভাবেই যেন নষ্ট না হয়, এই জন্য উনি এটাও বলছেন যে কোনো কারণে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকব। এছাড়া আচরণবিধি ভঙ্গ করায় রাঙামালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম ফেরদৌসির প্রার্থিতা বাতিল করেছে কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলে প্রায় 25 কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 12 জুন আদেশ দেবেন আদালত। মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আদেশের জন্য এদিন ঠিক করেন। শুনানি শেষে ডক্টর ইউনূস বলেন, অপমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে লোহার খাঁচায় ঢুকতে হয়, এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। হুমায়ুন চিশতি রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার সকালে আদালতে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় ডক্টর ইউনূস সহ অভিযুক্ত 14 আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানির শুরুতে ডক্টর ইউনূস ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্যান্য আসামিদের সাথে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। তবে মিনিট দুয়েক পরে তাদের এজলাসে বসানোর আদেশ দেন বিচারক। প্রায় 3.5 ঘন্টার শুনানি হলেও আদালত এদিন কোনো আদেশ দেননি। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে 12 তারিখে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন। মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই মামলাটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট এটা গ্রহণ করে বলেছে যেহেতু দুই পক্ষ আপোষ হয়ে গেছে মামলা চালানোর কোনো বিষয় নাই। যারা চুর বাটপার তারা চলে যাবে বিদেশে কোটি কোটি টাকা নিয়ে, আর যারা দেশপ্রেমিক দেশের জন্য সম্মান আনবে তাদেরকে ঢুকানো হবে কারাগারে, তাদেরকে অপমানিত করা হবে। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটার কথা উল্লেখ করলাম। অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি, সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে। ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে গত বছরের 30 মে মামলা করে দুদক। পরবর্তীতে চার্জশিটে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসানকে আসামি হিসেবে যুক্ত করা হয়। গত 2 এপ্রিল চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে মাত্র 5 মিনিটে শেষ ট্রেনের অগ্রিম টিকিট। আজ দেওয়া হয়েছে 12 জনের টিকিট। অনলাইনে সব টিকিট ছাড়া কমলাপুর স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে অনেককে। কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। অনলাইনে টিকিট না পেয়ে কমলাপুর স্টেশনে এসেছেন অনেকেই, কিন্তু এখানেও হতাশ হতে হয়েছে তাদের, কারণ সব টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে, যা শেষ হয়েছে 8টা বাজার 5 মিনিটের মধ্যেই। যাদের অনলাইনে টিকিট কাটার সুযোগ নেই তারা পড়েছেন বিপাকে। বেশি টাকা দিলে টিকিট পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। আমরা তো আর এত শিক্ষিত না, মুখরা মানুষ আইসি ধান কাটে
আমরা অনলাইনে কেমনে কাটবো, মোবাইলে নেই সাথে। অনলাইনে আসলে না পাওয়ার কারণে এই জায়গায় আসছে। অনলাইনে সকাল 8টার সময় ঢুকছি, ঢুকে দেখি কোনো টিকিট নেই। এখন আপনি পাবেন না যে তা না, আপনি যান দেখেন, আপনি 500 টাকা ধরাই দেন, আপনার একটা টিকিট দিয়ে দিবে, কিন্তু এই সামর্থ্য তো সবার নাই। হ্যাঁ, ব্ল্যাকে পাওয়া যায়। আপনি পেয়েছেন কখনো? আমি এর আগেবার পেয়েছিলাম। কিভাবে দেয় তারা হচ্ছে বিভিন্ন পোস্টের মাধ্যমে ছাড়ে। সকাল 8টা থেকে দেয়া হয় পশ্চিমাঞ্চলের টিকিট আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের। রেল কর্তৃপক্ষ বলছে ঈদ উপলক্ষে প্রতিদিন 33,500 টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, তবে ব্ল্যাক মার্কেটে বিক্রির সুযোগ নেই বলে দাবি তাদের। এটা কেন অন্যায়, বেশি বিক্রি করা অন্যায়, আপনি জানেন যে সেক্ষেত্রে ওই লোক ট্রেনে ভ্রমণ করতে পারবে না। তো যখন যেই কিনলো সে তো, কারণ আমাদের এখানে চেকিংয়ে যদি দেখা যায় যে সে তার নিজের আইডেন্টি টিকিট কাটেননি, তো সেক্ষেত্রে উনি ভ্রমণ করতে পারবেন না। আর ট্রেনে ধরা পড়লে তো ভাড়া এবং জরিমানা আদায় করা হবে। রেয়াদ সুবিধা তুলে নেওয়ায় প্রতি 100 টাকায় ভাড়া বেড়েছে 20 টাকার মতো। বর্তমান সময়ে যা চাপে ফেলেছে সাধারণ মানুষকে। হঠাৎ করে এভাবে ভাড়া বেড়ে যাওয়ায়, প্লাস হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। যদি অনলাইনে না কাটা হয় তাহলে আইসাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে মানুষের জন্য দুর্ভোগ না। দ্রব্যমূল্যের দাম বেশি, এই ক্ষেত্রে যেহেতু ট্রেনের ভাড়া বাড়িছে, সেহেতু চাপ তো একটু বাড়িছে। ঈদের সময় কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ছাড়বে 108টি ট্রেন। ঈদের 5 দিনে ঢাকা ছাড়েন 1 কোটির বেশি মানুষ। এর মধ্যে ট্রেনের চাহিদা থাকে সবচেয়ে বেশি, কিন্তু রেল পরিবহন করতে পারে 7 থেকে 8 লাখ যাত্রীকে। এ অবস্থায় সক্ষমতা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মধ্যে নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়তে পারে 4,000 কোটি টাকা। নতুন করে উপকারভোগীর সংখ্যাও বাড়তে পারে প্রায় 4 লাখ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রণোদনার হার বাড়ানোর দিক নির্দেশনাও থাকছে আসছে বাজেটে। তবে এসব সুবিধা উপকারভোগীর কাছে পৌঁছাতে পদ্ধতিগত দুর্বলতা ও দুর্নীতি কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলমের রিপোর্ট। চড়া বৈদেশিক মুদ্রা বাজার, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেও ব্যয় বাড়ছে সরকারের, যার প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এসব কারণে আমদানি করা সব পণ্যের দাম বাড়তি, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। পরিসংখ্যান বলছে মূল্যস্ফীতি এখন 10 ভাগের ঘরে, অর্থাৎ আগে 100 টাকায় যা কেনা যেত এখন তা কিনতে খরচ হবে 110 টাকা। যদিও বিশ্লেষকরা বলছেন বাস্তবে মূল্যস্ফীতির এ হার আরও বেশি। তাই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী নিম্নআয়ের মানুষদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার দাবি তাদের। 7.5 কোটির মতো শ্রমজীবী মানুষ আছে, তাদের জন্য সুনির্দিষ্ট কোনো কার্যক্রম ওইভাবে নেই। সামাজিক সুরক্ষার মূল জায়গা হওয়া উচিত যে এইটা সমাজের যারা নিপীড়িত বঞ্চিত আছে, যাদের আর্থিক সক্ষমতা ওইভাবে নেই, তাদের কাছে যেন এই সুবিধাগুলো সঠিকভাবে পৌঁছায়। আর্থিক মন্দার এই সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে যুক্ত হতে পারেন 4 লাখ মানুষ। চলতি অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়ে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তির সংখ্যা বাড়ানোর পাশাপাশি কম দামে পণ্য কিনতে টিসিবি ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা বাড়ানোর ঘোষণাও আসতে পারে নতুন বাজেটে। উচ্চ মূল্যস্ফীতি অব্যাহতভাবে বছর জুড়ে থাকার কারণে, মানুষের প্রকৃত আয় কমার কারণে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা দুটোই আসলে চ্যালেঞ্জের মধ্যে। তো সেই জায়গাটির প্রেক্ষাপটে সরকারকে অবশ্যই সামাজিক সুরক্ষা কর্মসূচি যেগুলো রয়েছে প্রায় 121টি, ব্যক্তি প্রতি বা সুবিধাভোগী প্রতি যাতে পরিমাণ বৃদ্ধি হয়, একটা পরিবার যাতে ওই টাকাটি দিয়ে চলতে পারে সেরকম একটি পরিমাণ নিয়ে যাওয়া। সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্য সহায়তা, সেগুলো কিন্তু চলমান আছে। খাদ্য নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কম আয়ের মানুষের উপর মূল্যস্ফীতির চাপ কমাতে খাদ্য, ত্রাণ ও কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ সহায়তা ঘোষণাও থাকতে পারে আসছে বাজেটে। তবে এসব পদক্ষেপে মূল্যস্ফীতি কমে অর্থনীতি কতটা স্বস্তি ফিরবে তা জানতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণা পর্যন্ত। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সরকারের সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ছে 4,000 কোটি টাকা। নতুন করে এই সুবিধার আওতায় আসছেন 4 লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এই সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেজন্য সরকারের বিভিন্ন সংস্থাকে আরও বেশি উদ্যোগী হতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
আসন্ন বাজেটে ব্যয়ের চাহিদা কমিয়ে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের দাবি, সরকারের বাজার অব্যবস্থাপনার কারণে দেশের মূল্যস্ফীতি শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গেছে। মূল্যস্ফীতি কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর নতুন বাজেটে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। ন্যায্যতার ভিত্তিতে কর কাঠামোর পরিবর্তনের পরামর্শ দিয়েছে সিপিডি। নীতির ক্ষেত্রে দুর্বলতা, সুশাসনের অভাব এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ব্যর্থতা, এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে চলেছে। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ প্রবৃদ্ধির টার্গেট ধরে এগোনোর চেয়ে সামষ্টিক স্থিতিশীলতা অর্জনটাই সরকারের বেশি প্রাধিকার পাওয়া উচিত। যেসব রিক্রুটিং এজেন্সির কারণে মালয়েশিয়াগামী কর্মীরা প্রতারিত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দোষী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। মন্ত্রীর দাবি, এ ঘটনায় মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার অবহেলা এর জন্য দায়ী। সরকার সিন্ডিকেটের বিপক্ষে দাবি করলেও সিন্ডিকেট ভাঙার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা একটা তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে, এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ৬,৮৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কত তা আগামী ৯ জুন জানা যাবে বলে জানান তিনি। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পায়রা বন্দর চ্যানেল ও বেড়িবাঁধের। বেড়িবাঁধগুলো আরও টেকসইভাবে তৈরি করতে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে বলেও জানান দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। রান্নার খোলা চুলা থেকে সৃষ্ট ধোঁয়া ও দূষণে বাংলাদেশে বছরে অন্তত ৩৩,০০০ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ ও নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে অসুখ ও মৃত্যু বাড়তেই থাকবে বলেও জানান তারা। রাজধানীতে ডেইলি স্টার মিলনায়তনে বার্ষিক ও ক্যাপস আয়োজিত সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক ও নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম। বক্তৃতা করেন ক্যাপস চেয়ারম্যান ও পরিবেশবিদ ডক্টর আহমেদ কামরুজ্জামান, আইএবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদ আলী নকি, ভার্সিকের প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সাউথ এশিয়ান ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামতুল্লাহ বিপ্লব ও রাজধানীর বিভিন্ন বস্তির প্রতিনিধিরা। দেশের ধনী দরিদ্র সবার জন্য সুষম ও পরিবেশ সম্মত উন্নয়ন নিশ্চিতের দাবি জানান তারা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। রাজধানীর শপিং মলগুলোতে এখনো জমে ওঠেনি ঈদ কেনাকাটা। তবে বিক্রেতারা মনে করছেন ২-১ দিনের মধ্যেই জমে উঠবে ঈদ বাজার। ক্রেতাদের কেনাকাটার সুবিধায় এবারও দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে বিশেষ অফার। খায়রুল ইসলামের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এজেভাই শোরুম এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন পোশাকের নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে। আর এই নতুন বাহারি ডিজাইনের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। কোয়ালিটিটাও বেশ ভালো, কারণ এদের কাপড় বেশ আরাম, মানে ভালো, মানুষের প্রাইসটাও রিজনেবল। আমার অনেক পছন্দের প্রোডাক্টও আছে এখানে, রিজনেবল প্রাইজের ভিতরেও। বিকাশের থেকে আমরা যে পেমেন্টটা বা ডিসকাউন্টটা যে পাচ্ছি 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এটার জন্য খুবই ভালো। কেনাকাটার সুবিধায় দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের বিভিন্ন অফারে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বিক্রেতারা। বেশ পজিটিভ ভাবেই নিচ্ছে, কারণ এখান থেকে তারা একটা ক্যাশব্যাক পাচ্ছে, তো সেই হিসাবে বেশ ভালো একটা রেসপন্স পাচ্ছে আমরা কাস্টমারদের কাছ থেকে। বিকাশের পাশাপাশি ক্রেতাদের জন্য এজেভাই শোরুমও প্রতিটি পণ্যে দিচ্ছে 20% মূল্য ছাড়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদযাপিত হল মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোর্শেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন ও মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটি চেয়ারম্যান এম এ খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস লিমিটেডের চেয়ারম্যান এম আমানুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, শেয়ার হোল্ডার জালাল হোসেন খান সহ আরো অনেকে। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্য আমদানিতে বেশি অর্থ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানী মিরপুরে শেখ ফজলুল হক মনি খেলার মাঠে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবছর দেশে ধানের উৎপাদন ভালো হওয়ায় বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে বলেও আশা প্রতিমন্ত্রীর। রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরো কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি, যাতে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বাংলাদেশে টিসিবির মাধ্যমে নিয়ে আসতে পারি। 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা চালান চিত্রনায়ক ডিএ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরিন তায়েব। এতে উপস্থিত ছিলেন হুজুর ইসলামপুরী, চিত্রনায়ক ডিএ তায়েব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। চলতি টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে 137 রানে টার্গেটে ব্যাট করছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 8 রান। এর আগে গায়ানায় টস হেরে বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 136 রান তোলে পাপুয়া নিউগিনি। 43 বলে দলের পক্ষে সর্বোচ্চ 50 রান করেন সেসে বাউ। 27 রানে অপরাজিত থাকেন কিপলিন দরিকা। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ও আলঝারি জোসেফ 2টি করে উইকেট তুলে নেন। পার্টেক্স খেলার খবর। ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি তাসকিন আহমেদ। এরই মধ্যে আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। এতে টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে তাকে দলে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। নিউ ইয়র্ক টি-20 বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে ভারতের ব্যাটিংয়ে শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান শরীফুল। এরপর মাঠ ছাড়তে হয় তাকে। চোটের কারণে হাতে 6টি সেলাই লেগেছে শরীফুলের। কমপক্ষে 1 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আর এতেই 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিতে থাইল্যান্ডকে 3টি লোনা সহ 41-18 পয়েন্টে হারায় লাল সবুজের দল। এতে টানা চতুর্থবার টুর্নামেন্টের ফাইনালে উঠল স্বাগতিকরা। দারুণ নৈপুণ্য দেখিয়ে খেলার প্রথমার্ধেই 23-8 পয়েন্ট লিড নেয় আরদুজ্জামানের দল। দ্বিতীয়ার্ধেও থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত 41-18 পয়েন্ট জয় মেলে। অধিনায়ক আরদুজ্জামান জেতেন ম্যাচ সেরা পুরস্কার। গত আসরেও প্রতিযোগিতার সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের উন্নয়নে যারা সহযোগিতা করছে তাদেরকে সাথে নিয়ে চলবে বাংলাদেশ। গণভবনের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিদেশে গেলেও তদন্তে অভিযুক্ত হলে বেনজিরের দুর্নীতির বিচার চলবে বললেন ওবায়দুল কাদের। সরকারি তাকে সরিয়ে দিয়েছে মন্তব্য মির্জা ফখরুলের।
জাতীয় নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে ইসি। একদিনের পরিবর্তে ধাপে ধাপে নির্বাচন করতে চায় কমিশন। ইভিএমে হবে সব ভোট। দুর্নীতির মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জুন। লোহার খাঁচায় ঢোকা অপমানের চূড়ান্ত পর্যায়ে, মন্তব্য নোবেলজয়ী। এবং অনলাইনে 5 মিনিটে শেষ প্রথম দিনের ট্রেনের অগ্রিম টিকিট। ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।